তাহলে আমি বলতেছিলাম যেটা সেটা হচ্ছে কি যেন বলতেছিলাম, অড, হ্যাঁ অড ইভেনের কথা। তাহলে দেখো আমি বলতেছিলাম যে যদি দুইটাই অড হয়ে যায়, তাই না? দুইটাই যদি অড হয় তখন আয়ের যে ভ্যালু হয়, দেখো এখানে হচ্ছে, দেখো দুইটাই যদি অড হয়ে যায় তখন আয়ের ভ্যালু হয় পূর্ণ সংখ্যা। কি হয় সেটা? পূর্ণ সংখ্যা। মনে করো 1 2 3 এরকম পূর্ণ সংখ্যা হয়। আর যদি আর অন্য কোনো কন্ডিশন যেমন ইভেন ইভেন হইলে আয়ের ভ্যালু হচ্ছে 0। আর যদি অন্য যে কোনো কন্ডিশন ইউজ করো তাহলে আয়ের ভ্যালু হয় ফ্রাকশন। এখন এটা আবার কেমনে হয়, তাই না? বুঝছো প্রশ্নটা, যে এটা কেন এমন হয়? এখন দেখি আমরা এটাকে এক্সপ্লেন করতে পারি কি। আছো তো তোমরা নাকি নাই? জি ভাইয়া আছি শুনতেছি। ভাইয়া। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ভাই আপনার লেখাগুলো দেখা যাচ্ছে না। এখন দেখা যাচ্ছে না কেন এটা বুঝতেছি না। এটা কি অন্য কোনো কি হয়েছে আমি বুঝতেছি না। আজকে হোয়াইট বোর্ড ইউজ করতেছি এই জন্য নাকি? হতে পারে। হ্যাঁ হ্যাঁ, এই জন্য মনে হয়। বেল্ট আসতেছে। এই জন্য আজকে হোয়াইট বোর্ড ইউজ করতেছি, এই জন্য মনে করো আমি নাই। ওকে। ইয়েতে ক্লাস নিলে মনে করো অবশ্যই ভালো, হোয়াইট বোর্ডে ক্লাস নিলে ভালো। কিন্তু আমি মনে করো খুব ব্যস্ত থাকি, সুযোগ পাই না কোনো কিছু করার। দেখো, তাহলে দেখো এখন যদি আহ কি বলে, হ্যাঁ, আমরা যেটা এই ফ্র্যাকশন এবং পূর্ণ সংখ্যা হয় এই বিষয়টা আমি এক্সপ্লেন করার চেষ্টা করতেছিলাম। তাহলে দেখো আমি বলতেছিলাম যদি ইভেন ইভেন হয়, তাই তো? যদি ইভেন ইভেন হয় তাহলে কি হয়, যে ম্যাগনেটিক মোমেন্টের মান 0 হয়ে যায়, ঠিক আছে, স্পিনের ভ্যালুটা শূন্য হয়ে যায়। কিন্তু যদি অন্য কোনো কম্বিনেশন হয় অড ইভেন, ঠিক আছে, যেমন আমি লিখলাম অড ইভেন, ঠিক আছে, তাহলে অড ইভেন হলে কি হয়, সেটা যে আয়ের ভ্যালুটা হয় সেটা কি হয়, আয়ের ভ্যালুটা ফ্রাকশন হয়। কি হয়? ফ্রাকশন মানে ভগ্নাংশ। মনে করো হাফ হইতেছে, এই 2/3 হচ্ছে, এরকম হচ্ছে, সাপোজ এরকম ঘটনা ঘটতেছে। তাহলে এটা কিভাবে হয় সেটা আমরা একটু দেখি। সরি, এটা 3/2 এরকম হচ্ছে, 3/2 এরকম হচ্ছে। তাহলে এটা কিভাবে হয় দেখি। তার আগে মনে রাখতে হবে প্রোটন এবং নিউট্রন সবারই স্পিন হচ্ছে, স্পিন সবারই স্পিন হচ্ছে হাফ। কত? প্রোটন এবং নিউট্রন এই সবারই স্পিন হচ্ছে প্লাস হাফ। কত? প্লাস হাফ। ওকে। তাহলে এখন চিন্তা করো যে এটা হচ্ছে আমাদের প্রোটন সংখ্যা ছিল, এটা প্রোটন, আর এটা হচ্ছে নিউট্রন। ওকে। তাহলে এখন চিন্তা করো প্রোটন কয়টা আছে? অড। ওকে, তো প্রোটন ওয়ার্ড ও আছে ওয়ার্ড মানে হচ্ছে কি এটা বেজোড় সংখ্যা। আর এন মানে হচ্ছে ইভেন, মানে নিউট্রন হচ্ছে ইভেন মানে জোড় সংখ্যা। মনে করো এখানে আছে 3টা, এখানে আছে 4টা। এখন দেখি এটা আয়ের ভ্যালুটা কি ফ্রাকশন আসে কিনা। তাহলে দেখো, যেহেতু এখানে ওড আছে 3টা, তাহলে 3টার জন্য আমি কি লিখতে পারি? 3টার জন্য আমি যদি একটা বক্স তৈরি করি, এক জোড়াকে রাখবো এক পাশে, আরেকটাকে আলাদা রেখে দিলাম। আর এটার ক্ষেত্রে বলতো, এটার ক্ষেত্রে যে যে ঘটনাটা ঘটবে সেটা হচ্ছে দুইটাকেই দুইটা বক্সের মধ্যে আমি রাখতে পারবো, 4টাকে। তাহলে বলো তো এখানে এটা তো ক্যান্সেল আউট হয়ে গেল, এটাও ক্যান্সেল আউট, এটাও ক্যান্সেল আউট, ওরা ক্যান্সেল, ওরা ক্যান্সেল। তাহলে বলো তো যার স্পিনটা বাকি থাকবে এটা কি? এটা কি ফ্রাকশন স্পিন হবে নাকি একটা পূর্ণ সংখ্যার স্পিন হবে বলো তো? অবশ্যই একটা ফ্রাকশন হবে। এই যে দেখো, কারণ হচ্ছে এখানে কি আছে, একটা প্রোটন বাকি আছে। আমি তো বলছি যে প্রোটন গুলার স্পিন কত? হাফ। তার মানে এখানে যে আয়ের যে ভ্যালু পাবো সেটা আমরা পাবো কত? হাফ পাবো। কত পাবো? হাফ পাবো। ক্লিয়ার? বুঝাইতে পারলাম? তো আশা করি বিষয়টা আমরা, ভাইয়া এই হাফটা কিভাবে আসছে? এই যে এই যে মনে করো কি হয়ে গেছে, এখানের যে স্পিন গুলা কি হয়ে গেছে, ক্যান্সেল আউট হয়ে গেছে। এখানের যে স্পিন গুলা আছে এগুলোও ক্যান্সেল আউট হয়ে গেছে। এখানের যে স্পিন আছে এটাও ক্যান্সেল আউট হয়ে গেছে। শুধুমাত্র একটা স্পিনই বাকি আছে, সেটা হচ্ছে এই স্পিনটা। ঠিক আছে, শুধুমাত্র এই যে এই স্পিনটা বাকি আছে। আমি যদি কালার দিয়ে দেখাই, এই যে দেখো শুধুমাত্র আমার এই স্পিনটা বাকি আছে, তাই তো? তাহলে একটা স্পিন বাকি আছে, এবং একটা স্পিনের জন্য কত হবে সেটা? প্লাস হাফ হবে। তাহলে স্পিন হয়ে গেল প্লাস হাফ। ওকে, ক্লিয়ার তো? বুঝছি তো? এখন যদি দুইটাই যদি অড হয় তাহলে দেখি এটা পূর্ণ সংখ্যা আসে কিভাবে আসে, দেখি একটু, আমরা একটু চিন্তা করে দেখি দুইটাই যদি অড হয় তাহলে এটা কিভাবে পূর্ণ সংখ্যা দেয়। তো মনে করো দুইটা অড মানে হচ্ছে বেজোড় সংখ্যা দুইটাই। তাহলে মনে করো আমি দুইটাই দিলাম 3 3 করে দিলাম, ঠিক আছে, 3 এবং 3 করে দিলাম, তাহলে দেখি পূর্ণ সংখ্যা আসে কিনা। তাহলে এটাকে যদি 3 করে দেই তাহলে দেখি পূর্ণ সংখ্যা হয় কিনা। মনে করো এটাকেও আমি করে দিলাম 3। তাহলে বলো তো যদি 3 করে দেই কি হবে, এখানে কি হবে, এখানে হবে দুইটা পেয়ার হয়ে যাবে,
একটা সিঙ্গেল থাকবে, তাহলে এই যে এটা এটা পেয়ার্ড হয়ে গেল, একটা সিঙ্গেল থাকলো। এটার ক্ষেত্রে সেম ঘটনা, দুইটা পেয়ার্ড হয়ে যাবে, কি থাকবে, একটা সিঙ্গেল থাকবে। তাহলে এই যে দুইটা পেয়ার্ড হয়ে গেল, দুইটা পেয়ার্ড হয়ে গেল, আর একটা সিঙ্গেল থাকলো। তাহলে বলো তো কি হয়ে গেল, এটা ক্যান্সেল, এটাও ক্যান্সেল। তাহলে কি হলো, এখানে থাকলো একটা হাফ, এখানে হাফ, আর কি থাকলো, এখানেও থাকলো হাফ। তাহলে বলো তো আমি যদি বলি যে ওভারঅল কত, তাহলে কত, হাফ প্লাস হাফ সমান সমান কত হবে বলো তো? এখানে যেটা হবে আয়ের ভ্যালু, সেটা একটা পূর্ণ সংখ্যা হবে না? জি এই যে, ভাইয়া 1 হবে। এই যে পূর্ণ সংখ্যা। তাহলে আশা করি বিষয়টা বুঝতে পারছি যে দুইটাই যদি অড হয় তাহলে কেন পূর্ণ সংখ্যা আসে, কিভাবে আসে, বিষয়টা আমরা বুঝতে পারছি। এবং যদি অড ইভেন হয় তাহলে কেমনে কি হয়, এই বিষয়টা আমরা আশা করি বুঝতে পারছি। তাহলে এটা হচ্ছে এনএমআর স্পেকট্রোস্কোপি শুরু করার মেইন ফান্ডামেন্টাল বিষয়, যে এই এনএমআর স্পেকট্রোস্কোপিতে কোন নিউক্লিয়াসটা এনএমআর অ্যাক্টিভ হবে, কোন নিউক্লিয়াসটা এনএমআর ইনঅ্যাক্টিভ হবে, এই বিষয়গুলো আমাদেরকে এখান থেকে আমরা ক্লিয়ার আইডিয়া পাই। তাহলে দেখো আমরা আগে যেগুলো পড়ছিলাম, দেখো এইগুলো থেকে কিন্তু আমরা এখন বলতে পারি যে এই যে কার্বন 12 এটা কেন এনএমআর ইনঅ্যাক্টিভ। দেখো কারণ কার্বন 12 এনএমআর ইনঅ্যাক্টিভ একটা কারণেই, কারণ এখানে যে আয়ের ভ্যালুটা, বলতো এখানে কি আয়ের ভ্যালু শূন্য নাকি কোনো ভ্যালু থাকে, ফ্র্যাকশন অথবা কোনো পূর্ণ সংখ্যা থাকে বলো তো কার্বন 12 এর ক্ষেত্রে? তোমাকে আয়ের ভ্যালু কি হবে, ঠিক আছে, এটা যদি বুঝতে না পারো, এটাকে বোঝার এক উপায় আছে, আয়ের ভ্যালু কি হবে তুমি দেখবা জাস্ট প্রোটন এবং নিউট্রন সংখ্যা সমান আছে কি। যদি প্রোটন এবং নিউট্রন সংখ্যা যদি দুইটাই যদি জোর জোর থাকে, মানে সমান সমান আকারে থাকে, তাহলে তো আমি বুঝতে পারি যে এখানে যে আয়ের ভ্যালুটা হবে সেটা শূন্য হবে। যেমন কার্বন, আমি যদি বলি 6 এবং 12, তাহলে আমি কি দেখতেছি এখানে প্রোটন সংখ্যা কয়টা, প্রোটন সংখ্যা হচ্ছে 6টা। আবার কি দেখি যদি নিউটন সংখ্যা বলি, নিউটন সংখ্যা হচ্ছে 6টা, তার মানে কি হবে, এখানে ও পেয়ার্ড অবস্থায় থাকবে, ও পেয়ার্ড অবস্থায় থাকবে, তার মানে এখানে আয়ের ভ্যালু হচ্ছে শূন্য। কি এটা কেন আয়ের ভ্যালু শূন্য? ক্লিয়ার? অনুরূপ ভাবে যদি আমি কার্বন 13 এর ক্ষেত্রে বলি, দেখো আমি যদি কার্বন 13 এর ক্ষেত্রে বলি, এখানের ক্ষেত্রে প্রোটন সংখ্যা হচ্ছে 6, কিন্তু প্রোটন সংখ্যা আর আর কত, নিউটন সংখ্যা হচ্ছে 7। তাহলে আমি যদি বলি এখানে যেটা হচ্ছে আয়ের ভ্যালু, কি হবে সেটা অবশ্যই ফ্রাকশন হবে। কি হবে সেটা? ফ্রাকশন হবে। ঠিক আছে, ফ্রাকশন হবে বলে সেই কি হবে, এনএমআর অ্যাক্টিভ হবে। ঠিক আছে, অনুরূপ ভাবে প্রোটন মানে হাইড্রোজেনকে আমরা যেটাকে বলি, ঠিক আছে, হাইড্রোজেন, সেটা হচ্ছে প্রোটন। ঠিক আছে, এই হাইড্রোজেনের ক্ষেত্রে কি হবে, হাইড্রোজেনের ক্ষেত্রে সেটা কি হবে, এনএমআর অ্যাক্টিভ হবে। অনুরূপ ভাবে যদি বলো হাইড্রোজেনের আইসোটোপ যেটা ডিউটেরিয়াম আছে, ওর ক্ষেত্রেও দেখো, আমি যদি বলি এটাকে হাইড্রোজেনের আইসোটোপ বা ডিউটেরিয়ামের ক্ষেত্রেও দেখো ওর প্রোটন সংখ্যা হচ্ছে 1। ঠিক আছে, ওর প্রোটন সংখ্যা 1, নিউটন সংখ্যা হচ্ছে 1, এই ক্ষেত্রে কি হবে সেটা এনএমআর অ্যাক্টিভ। ঠিক আছে, ক্লিয়ার? এখানে এখান থেকে কোনো কোশ্চেন আসলে কি পারবো না আমরা, যে নিচের কোন নিউক্লিয়াসটি এনএমআর অ্যাক্টিভ এবং কোনটা এনএমআর ইনঅ্যাক্টিভ, পারবো তো? আচ্ছা, এ করতে পারতেছো? আমার কথা কি শুনতে পাচ্ছ তোমরা? জি ভাইয়া পারবো। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা এখন আরেকটু বিষয় একটু আলোচনা করব, তাহলে আমরা এই ক্লাসটা একটু শেষ করব, একটু তাড়াতাড়ি করাই দেব। তাহলে দেখো আমরা আরেকটা বিষয় আলোচনা করব, খুব খুব একটা লজিক্যাল ওয়েতে তোমরা একটা জাস্ট একটা চিন্তা করো, একটা অ্যানালজি চিন্তা করো, যে মনে করো এক জায়গায় অনেক মানুষ একই দিকে যাত্রা করতেছে। ঠিক আছে, মনে করো এই এক জায়গায় অনেক মানুষ এক দিক বরাবর যাচ্ছে। অথবা তুমি এটাকে চিন্তা করতে পারো, ঈদের নামাজ থেকে বের হয়েছে মানুষ, শুক্রবারের নামাজ থেকে বের হয়েছে। তাহলে তো মনে মনে করো যখন মসজিদ থেকে যখন বের হয়, আজকে যখন আমি বের হচ্ছি তখন ভাবলাম যে এটা দিয়ে তো এটা বোঝানো যায়। তো আজকে আজকে থেকে যখন আমি বের হচ্ছি তখন কি হচ্ছে, তখন দেখবো যে আমার পিছনে অনেক মানুষ, তাই তো, অনেক মানুষ। এখন বলো, আমি মানুষ যেদিকে যাচ্ছে আমি যদি এই বরাবর যাই তাহলে কি আমার বেশি এনার্জি লাগবে, নাকি মানুষ মনে করো কি করতেছে, সিঁড়ি থেকে উপর থেকে নিচের দিকে নামতেছে, এখন আমি মনে করো চাচ্ছি যে না আমি চাচ্ছি এখন নিচ থেকে উপরে উঠবো, তাহলে বলো তো কোন ক্ষেত্রে এনার্জি বেশি লাগবে? যে আমি নিচ থেকে মানুষের উপরে ওঠা। নিচ থেকে উপরে ওঠা আমার জন্য বেশি পরিমাণ বাধার সম্মুখীন হতে হবে, তাই তো? তাহলে সেম ভাবে কোনো একটা, আমি আমি তোমাকে খুব খুব একটা লজিক্যাল ওয়েতে চিন্তা করো, যে আমার কাছে একটা নিউক্লিয়াস আছে, সাপোজ আমার কাছে একটা নিউক্লিয়াস আছে। এখন এই নিউক্লিয়াসকে আমি কি করলাম, যে সে কি করতে পারে, সে ইচ্ছা করলে এদিক বরাবর ঘুরতে পারে। তার কাছে ইচ্ছা হয়েছে যে না আমি আমি এদিক বরাবর ঘুরবো না, আমি
এদিক বরাবর ঘুরবো, ঘুরো, কোনো সমস্যা নাই। সে যে কোনো দিক বরাবর, যে কোনো অ্যাঙ্গেল বরাবর সে যেভাবে খুশি সেভাবে ঘুরতে পারে। সে বলতে পারে যে না আমি এটাকে 90 ডিগ্রি রেখে আমি এভাবে ঘুরবো, সে বলতে পারে যে না আমি এটাকে এভাবে রেখে এভাবে ঘুরবো, আবার কেউ বলতে পারে যে না আমি এটাকে এইভাবে রেখে আমি এইভাবে ঘুরবো। তাও তো সম্ভব। কথা হচ্ছে তুমি যেভাবে খুশি এভাবে ঘুরতে পারো, যখন কি থাকবো তুমি একদম ফ্রি থাকবে, তাই না? তোমার যে কোনো ওরিয়েন্টেশন সম্ভব। এখন তুমি চিন্তা করো, তুমি যেভাবে খুশি সেভাবে তুমি ঈদের নামাজে গেলা। এখন মানুষ মনে করো একটা রাস্তা দিয়ে বের হচ্ছে, তাহলে এখন বলো তো, তুমি যদি লোয়েস্ট এনার্জি স্টেটে থাকতে চাও, তখন মানুষ যেদিক বরাবর যাচ্ছে, অনেক মানুষ, হাজার হাজার মানুষ যেদিক বরাবর যাচ্ছে, তুমি যদি এই দিক বরাবর যাও, তাহলে তোমার জন্য কি হবে? তোমার জন্য সবচেয়ে বেশি আরামদায়ক অবস্থা তৈরি হবে, তাই না? এটা তোমার জন্য অনেক বেশি ভালো অবস্থা তৈরি হবে। তাহলে এখন চিন্তা করো, যখন ম্যাগনেটিক ফিল্ড আমি দেই নাই, বাহির থেকে যখন আমি ম্যাগনেটিক ফিল্ড দেই নাই, তখন একটা নিউক্লিয়াসের ভিতরে, ঠিক আছে, একটা নিউক্লিয়াসের ভিতরে যতগুলো প্রোটন থাকে অথবা যতগুলো নিউট্রন থাকে, সবার কি হতে পারে? অনেক ধরনের ওরিয়েন্টেশন সম্ভব হতে পারে। হতে পারে কিনা? হতে তো পারে, হতে পারে না? তার মানে তুমি যদি একটা মলিকুলস নাও, দেখো তুমি যদি একটা মলিকুলস নাও, তাহলে ওই মলিকুলস এর ভিতরে কি আছে? অনেক অ্যাটম আছে। তাহলে ওই সব অ্যাটম যে কোনো ডিরেকশনে রোটেট করতে পারে, যে কোনো ডিরেকশনে যেভাবে খুশি সেভাবে রোটেট করতে পারে। কিন্তু যখন তুমি ম্যাগনেটিক ফিল্ড দিবা, মনে করো আমি কি করলাম, এখন থেকে বাইরে থেকে এই বরাবর আমি ম্যাগনেটিক ফিল্ড আমি দিলাম, তাহলে বলো তো আমি যদি এই বরাবর ম্যাগনেটিক ফিল্ড দেই, তাহলে যারা এই বরাবর ঘুরতেছে, তাহলে বলতো এখানে যে নিউক্লিয়াস গুলা যারা এই ডিরেকশনে আছে, মনে করো একটা নিউক্লিয়াসের ওদেরকে যদি আমি এইভাবে যদি রিপ্রেজেন্ট করি, তাহলে তোমরা ইজিলি বুঝতে পারো। মনে করো আমি ওদেরকে এইভাবে রিপ্রেজেন্ট করতেছি, দেখাই। এটা খুব ইম্পর্টেন্ট, হ্যাঁ, একটু বোঝার চেষ্টা করো, তোমরা বুঝবা। মনে করো একটা নিউক্লিয়াসের ডিরেকশন মানে নর্থ পোল অথবা সাউথ সাউথ পোল আমরা যেটা বলতেছি, মনে করো একটা ডিরেকশন হচ্ছে এই বরাবর, একটা হচ্ছে এই বরাবর, একটা মনে করো এই বরাবর। সে মনে করো ইচ্ছা মতে এদিকে ওদিক ঘুরতেছে এই বরাবর। এখন বলো তো, এই আমার কাছে যে চারটা নিউক্লিয়াস আছে তাদের ডিরেকশন চারটা চারদিকে। এখন আমি কি করলাম, এখান থেকে ম্যাগনেটিক ফিল্ড আমি দিলাম, এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ড, এটাকে এইচ নট দ্বারা রিপ্রেজেন্ট করে। মনে করো আমি এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ড আমি দিলাম। তাহলে এখান থেকে তুমি যখন এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ড দিবা, তখন বলো তো ওই যে নিউক্লিয়াস গুলা ওরা কোন দিকে অ্যালাইন হতে চাবে, ওরা কোন দিকে মানে ইয়া হতে যাবে, আমি আমি অ্যালাইন হওয়া বলতে বোঝাচ্ছি ওরা কোন দিকে থাকতে চাইবে। ওরা কি ম্যাগনেটিক ফিল্ডের দিকে থাকতে চাইবে নাকি ম্যাগনেটিক ফিল্ডের বিপরীত দিকে থাকার চেষ্টা করবে, বলো তো? বা ওরা যে অবস্থায় আছে ওই অবস্থায় ওই দিকেই থাকতে যাবে। না, কথা হচ্ছে কি কি আসতেছে, তোমার মনে করো এদিক বরাবর অনেক মানুষ আসতেছে, এদিক বরাবর অনেক মানুষ আসতেছে, ঠিক আছে, অনেক মানুষ আসতেছে। তাহলে বলো তো যেই লোকটা এইভাবে দাঁড়ায় সে এই এইদিকে মুখ করে দাঁড়ায় ছিল, সে কি আর মানুষের ঢল যদি এই বরাবর যায়, তাহলে সে কি আর বলতো এই পজিশনে থাকতে পারবে, নাকি সে মানুষ যেদিকে না যাচ্ছে না, সে এদিকে ঘুরে যাবে, মানুষ ঘুরে যেদিকে যাবে? যাচ্ছে ওইদিকে। হ্যাঁ 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 হ্যাঁ, সেটাই, এটাই আমি তোমাকে বোঝাতে চাচ্ছি। তখন যেটা মনে করো এই নিউক্লিয়াস, এটাকে যদি আমি নাম দিই, মনে করো এটা ওয়ান, এটা হচ্ছে টু, আমি আইডেন্টিফাই করতেছি টু, এটা থ্রি, এটা ফোর। তাহলে যেটা ওয়ান ছিল, ওয়ান যখন উপরের দিকে ছিল, সে তখন কি হয়ে যাবে? ম্যাগনেটিক ফিল্ডের দিকে হয়ে যাবে, তার দিক হয়ে যাবে এ বরাবর ওয়ান, ঠিক আছে, এটা হচ্ছে ওয়ানের পজিশন। আর যেটা টু আছে, সেও কি করবে? সেও হয়ে যাবে এই দিকে। যেটা থ্রি আছে, সেও চাবে সেই জন্য এদিক বরাবর হয়ে যায়। যেটা ফোর আছে, সে তো মনে করো আসে আগে থেকে। তাহলে দেখো তো, সবগুলা কি হতে চাইবে? সবগুলা ম্যাগনেটিক ফিল্ডের দিকে অ্যালাইন হতে চাবে। ক্লিয়ার কিনা, বুঝাইতে পারছি? জি ভাইয়া, বুঝছি। তাহলে এই সবাই যদি, সকল নিউক্লিয়াস যদি ম্যাগনেটিক ফিল্ডের দিকে অ্যালাইন হয়ে যায়, তখন এই স্টেটটাকে আমরা বলবো লোয়েস্ট এনার্জি স্টেট। কি বলবো সেটাকে? লোয়েস্ট এনার্জি স্টেট। এখন যদি এমন হয় যে না, কোনো কোনো নিউক্লিয়াস অথবা কোনো কোনো মানুষ আছে যে কি, যে সবার সাথে মিলবে না, সে মনে করো যে না, সে সবার থেকে আলাদা, সবাই যেদিকে যাবে সেদিকে যাবেই, ঠিক আছে, তাকে কোনোভাবেই তুমি যে তাকে বোঝাও, তুমি তাকে নিতে পারবে না যে ভাই তুমি এদিক বরাবর যাও না, সে যাবে, ঠিক আছে। এরকম লোকজন কিন্তু আছে, পাওয়া যায় না? এরকম লোকজন আছে যে তাকে তুমি যতই বোঝাও সে উল্টা দিকে যাবে। তাহলে এরকম কিছু নিউক্লিয়াসের অবস্থানও থাকতে পারে, যারা ম্যাগনেটিক ফিল্ডের দিকে অ্যালাইন হবে না, সে ম্যাগনেটিক ফিল্ড যেদিকে আছে তার অপোজিট দিকেও অ্যালাইন হলে হতে পারে, অথবা সে তার ইচ্ছা অনুযায়ী যে কোনো দিকে অ্যালাইন হয়ে যেতে পারে। তাহলে ওই অবস্থাটাকে এটা কি লোয়েস্ট এনার্জি স্টেট বলবো নাকি সেটা হাইয়েস্ট এনার্জি স্টেট বলবো? মানে সে যে মানুষের ঢলের বিপরীতমুখী হয়ে দাঁড়ায় থাকবে, তার তো অনেক পরিমাণ শক্তির দরকার। তাহলে এটা কি তার জন্য লোয়েস্ট এনার্জি স্টেট হবে নাকি হাইয়েস্ট এনার্জি স্টেট হবে?
হাইয়েস্ট এনার্জি স্টেট হায়েস্ট হবে। এনার্জি স্টেট হবে, হ্যাঁ। তাহলে এই যে এই কথাটাই আমি বোঝাতে চাচ্ছি যে যখন তুমি একটা নিউক্লিয়াসকে ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে রাখবা, তখন এখানে যে নিউক্লিয়াস গুলা সেটা দুইটা ভাগে ভাগ হয়ে যায়। একটা হচ্ছে লোয়েস্ট এনার্জি স্টেটের নিউক্লিয়াস, একটা হচ্ছে হাইয়েস্ট এনার্জি স্টেটের নিউক্লিয়াস। ক্লিয়ার কিনা? তাহলে দেখো, এটাকে যদি আমি একটা ড্র করার চেষ্টা করি তাহলে তুমি বুঝবা যে এটা হচ্ছে যখন কোনো আমি ম্যাগনেটিক ফিল্ড দেই নাই বাহির থেকে। আর আর কি হবে, এখন যদি তুমি ম্যাগনেটিক ফিল্ড দাও তাহলে কি হবে, কিছু কিছু নিউক্লিয়াস তুমি যে দিক বরাবর ম্যাগনেটিক ফিল্ড দিচ্ছ এই দিক বরাবর অ্যালাইন হয়ে যাবে, মানে সেটা লোয়েস্ট এনার্জি স্টেট। এবং কিছু কিছু নিউক্লিয়াস থাকবে, খুব কম সংখ্যক নিউক্লিয়াস থাকবে যারা তোমার যেই দিকে ম্যাগনেটিক ফিল্ড সেই দিক বরাবর নেই, না যেয়ে সে উল্টা দিকে যাওয়া শুরু করবে। এটাকে আমরা বলবো হাইয়েস্ট এনার্জি স্টেট। ঠিক আছে? তাহলে এই যে এটাকে আমরা বলবো হাইয়েস্ট, এটাকে আমরা বলবো লোয়েস্ট এনার্জি স্টেট, এটাকে আমরা বলবো হাইয়েস্ট এনার্জি স্টেট। ঠিক আছে? তাহলে বলো তো এই এই অবস্থানগুলা এই অবস্থানগুলা কি ম্যাগনেটিক ফিল্ড দেওয়ার পরে নাকি ম্যাগনেটিক ফিল্ড দেওয়ার আগে, বলো তো? দেওয়ার পরে। দেওয়ার পরে। দেওয়ার পরে। হ্যাঁ, দেওয়ার পরে। তাহলে আমি বুঝতে পারছি এই অঞ্চলটুকু হচ্ছে আফটার ম্যাগনেটিক ফিল্ড। আর এখানের যে অংশটুকু আছে, এখানের যে অংশটা, এটা কি আফটার ম্যাগনেটিক ফিল্ড নাকি বিফোর ম্যাগনেটিক ফিল্ড? যখন আমি ম্যাগনেটিক ফিল্ড দেই নাই, এটা হচ্ছে বিফোর অ্যাপ্লাইং ম্যাগনেটিক ফিল্ড। বিফোর যখন, ম্যাগনেটিক হ্যাঁ, ফিল্ড। বিফোর ম্যাগনেট। তাহলে এই অবস্থা মানে এখানে যতগুলা নিউক্লিয়াস থাকবে এটা হচ্ছে তাদের জন্য র্যান্ডম পজিশন, সে ইচ্ছা মতো থাকতে পারবে। আমি তাকে কোনো কিছুই করি নাই, কিন্তু যখনই এই রিজনে আসি, মানে এখানে আমি কি করলাম, বাহির থেকে আমি চৌম্বক অ্যাড করে দিলাম, ঠিক আছে, ম্যাগনেটিক ফিল্ড অ্যাড করে দিলাম বাহির থেকে। যখনই তাকে এই এলাকার মধ্যে ওই নিউক্লিয়াস গুলো আসা আসা শুরু করবে, তখনই কিছু কিছু নিউক্লিয়াস কি হবে, ম্যাগনেটিক ফিল্ডের দিকে অ্যালাইন হয়ে যাবে। এবং কিছু কিছু নিউক্লিয়াস ম্যাগনেটিক ফিল্ডের অপোজিট ডিরেকশনে অ্যালাইন হবে। আর যেগুলো ম্যাগনেটিক ফিল্ডের দিকে অ্যালাইন হবে ওদেরকে আমরা বলবো লোয়েস্ট এনার্জি স্টেট। আর যারা ম্যাগনেটিক ফিল্ডের বিপরীত দিকে অ্যালাইন হবে ওদেরকে আমরা বলবো হাইয়েস্ট এনার্জি স্টেট। এজন্য এজন্য এটাকে দুইটা ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে প্লাস হাফ, যেটা ম্যাগনেটিক ফিল্ডের দিকে অ্যালাইন হয়। আর যেটা ম্যাগনেটিক ফিল্ডের বিপরীত দিকে অ্যালাইন হয় এটাকে আমরা বলবো মাইনাস হাফ। ঠিক আছে? ক্লিয়ার তো? বুঝতে পারছি? জি ভাই, বুঝছি। ওকে। তাহলে আজকে আমরা আর আর বেশি কিছু পড়বো না, কারণ আমারও এক জায়গায় যাইতে হবে। তো আজকে এই পর্যন্তই থাকুক। নেক্সট ক্লাসে আমরা খুবই ইম্পর্টেন্ট বিষয় নিয়ে আলোচনা করবো। দেখো, আজকের ক্লাসটা খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? কোনটা এনএমআর অ্যাক্টিভ হবে, কোনটা এনএমআর ইনঅ্যাক্টিভ হবে, এই বিষয়গুলো তোমরা আজকে বাসায় দেখবা। ঠিক আছে? কোন একটা নিউক্লিয়াস দেখে যেন তোমরা বলে দিতে পারো যে এটা এনএমআর অ্যাক্টিভ, এটা এনএমআর ইনঅ্যাক্টিভ। ঠিক আছে ভাই। ওকে, ঠিক আছে, আজকে এই পর্যন্ত থাক, নেক্সট ক্লাসে আল্লাহ। দেখা হবে। আচ্ছা।